এটা আপনার দোষ না, সেটা পরিস্থিতির দোষ ছিল। আপনি একজন পুরুষ মানুষ, তাই নিজের মোহ আটকাতে পারেননি। অন্তু শান্ত স্বরে বলল, অন্তু, ওটা আমার মোহ। অর্ণব অন্তুর কথা শুনে বলল। অন্তু তাকে কিছু না বলতে দিয়ে বলল, প্লিজ আর না, আমি আর নিতে পারবো না, তাই কথাটা বন্ধ করুন। অর্ণব আর কথা বাড়ায় না। অন্তু যে সেই ঘটনা নিয়ে তার মনের মধ্যে রোদ নামক ব্যক্তিটিকে নিজের জীবন থেকে দূরে রাখতে চায়, সে সেটা ভালো করে উপলব্ধি করতে পারছে। তাই সে আর কথা বাড়ায় না। অন্তুকে মির্জা বাড়ি নামিয়ে দিয়ে সে চলে যায়। হ্যালো মানিক, ওদিকে কি অবস্থা? কাজ ঠিকমতো হবে তো? আজাদ মির্জা গম্ভীর কণ্ঠে, ফোনের ওপাশ থেকে মানিক ভয়ার্ত কণ্ঠে বলল, স্যার, একটাবার ভেবে দেখুন, আয়ানকে মেরে ফেলে যদি প্রবলেম হয় তখন? সামনে যে ইলেকশন, তাকে আপনি ভুলে যাচ্ছেন? যদি কথা লিক হয় তাহলে আপনার রাজনীতির কেরিয়ার শেষ হয়ে যাবে। আজাদ মির্জা মানিকের কথায় প্রচণ্ড রেগে বলল, তোমাকে যা বলছি সেটা করো, তোমাকে ভাবতে হবে না আমার ক্যারিয়ার নিয়ে, বুঝতে পেরেছো? জি স্যার, আমার লোক আয়নের জন্য বসুন্ধরা সিটি কমপ্লেক্সে দাঁড়িয়ে আছে। আয়ন বের হলেই তাকে শেষ করে দিবে। ঠিক আছে, তোমাকে ওখানকার খবর আমাকে দিতে হবে না, রাখছি। বলে ফোন রেখে দিয়ে মনে মনে ছক করছে আয়ানকে মারার পরে সে কি করে কি করবে। আর তার অজানা শত্রু আবার কে, তাকেও খুঁজতে হবে। ভাবতে ভাবতে রকিং চেয়ারে বসে থাকলো। আয়ান, কত সময় লাগবে আসতে? আর অর্ণের গিফট নিয়েছো তুমি? একটু পর কেক কাটা হবে। শপিং মল থেকে বের হয়েছি, এখন গাড়ির দিকে যাচ্ছি, 15 মিনিট লাগবে বাড়ি ফিরতে। আর কিছু বলার আগে একটা চিৎকার ভেসে আসলো ফোনে। আয়রা বসা থেকে উঠে কাপা কাপা গলায় বলল, আয়ান, কিসের শব্দ ছিল এটা? তুমি ঠিক আছো আয়ান? কি হলো, কথা বলছো না কেন আয়ান? বলতে বলতে কান্না করতে লাগলো। আয়রার কান্নার শব্দে সবাই তার দিকে এসে আদি চিন্তিত হয়ে বলল, আয়রা, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আর আয়নের নাম ধরে রাখছো কেন? কি হয়েছে ওর? আয়রা কান্না করতে করতে আদির দিকে তাকিয়ে বলল, দাদা ভাই, আয়নের সাথে কথা বলছিলাম, হঠাৎ একটা জোরে শব্দ হয় আর আয়নের চিৎকার শুনতে পাই। তারপর আর কিচ্ছু বলো না, ফোন করেছি, ফোন বন্ধ বলছে। আয়নের কিছু হয়েছে আমার মনে হচ্ছে। আয়রার কথা শুনে সবাই হতবিচলিত হয়ে যায়। আয়নের কিছু হয়েছে মানে? আদি ফোন করতে লাগলো আয়ানকে, কিন্তু ফোন বন্ধ। দিদুনের কোলে অয়নকে নিয়ে বসে আছে। আয়রা কান্না করেই যাচ্ছে। অন্তু অর্ণি তাকে সামলাচ্ছে। নিহিতা মির্জা ছেলের কথা শুনে থ মেরে বসে আছে। আনন্দ মিহিত মুহূর্তে নেমে এলো দুঃখের সময়। আজাদ মির্জা ওপর থেকে সব দেখছে, তার ঠোঁটে শয়তানি হাসি। আদি আর আকাশ চায় আয়ান যেখানে ছিল সেখানে। রাত 1টা, সবাই থ মেরে বসে আছে। আয়রার ফুপিয়ে কাঁদছে। অর্ণির কোলে অয়ন ঘুমিয়ে আছে। নিহিতা মির্জা কান্না করছে। দিদুন তাকে বুঝাচ্ছে আয়নের কিচ্ছু হয়নি, কিন্তু মার মন কিভাবে বুঝবে? সন্তানকে না দেখলে সে শান্ত হবে না। আদি আকাশ ছোট মুখ করে বাড়ি ফিরে এলো। তারা সব জায়গায় দেখেছে, কিন্তু আয়নের খোঁজ পায়নি। আয়রার কথা ঠিক ছিল, সেখানে বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই স্পটে মারা যায়। তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু কোন হসপিটালে নিয়েছে তারা কেউ বলতে পারে না। তাই আদি আকাশ হতাশ হয়ে বাড়ি চলে আসে। আয়রা তাদেরকে দেখে তাদের সামনে এসে বলল, দাদা ভাই, বাবা, আয়ান কোথায়? তোমরা না বলে আয়ানকে নিয়ে আসবে, তাহলে সে কোথায়? তোমরা একা এলে কেন? আকাশ মির্জা আয়রার দিকে তাকিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলল, মারে, সেখানে আয়ানকে পেলাম না, কিন্তু ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সে সেখানেই মারা গিয়েছে, কিন্তু কোনো হসপিটালে নিয়েছে কেউ জানে না। আমরা খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পেলাম না। আকাশের কথা শুনে আয়রা থমকে যায়। সে মানতে পারছে না আয়ান তাকে ছেড়ে চলে যাবে। আকাশের কথা শুনে নিহিতা মির্জা কান্না করতে করতে বিলাপ করতে লাগলো। অর্ণি অন্তু কান্না করতে লাগলো। দিদুন চুপচাপ বসে আছে। হঠাৎ এমন একটা ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিল। আয়রা পড়ে যেতে নিলে আদি তাকে ধরে ফেলে। সকাল পর্যন্ত এ বাড়িতে খুশির আমেজ ছিল, কিন্তু এখন সেখানে শোকের ছায়া নেমে এসেছে। ভাইয়া! অর্ণির অস্পষ্ট স্বরে বলা কথা শুনে সবাই চমকায়। সবাই অর্ণির দিকে তাকায়, দেখে অর্ণি চোখে পানি থাকা সত্ত্বেও ঠোঁটে হাসি।
তার চোখ দরজার দিকে। সবাই অর্ণির দৃষ্টি লক্ষ্য করে দেখে আয়ান আসছে, তার মাথায় ব্যান্ডেজ করা, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আয়রা আয়ানকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কান্না করতে লাগে। আয়ান হতভম্ব হয়ে যায়। আয়রার কান্নায় সে নিজেকে সামলে আয়রার মাথায় হাত বুলিয়ে বলল, আয়রা, আমি ঠিক আছি, দেখো কিছু হয়নি আমার। তুমি কান্না বন্ধ করো, তোমার শরীর খারাপ করবে। কিন্তু আয়রা তা করছে না। সে এখনো একইভাবে তাকে জড়িয়ে ধরে কান্না করছে। তার মনে হচ্ছিল তার আয়ান তাকে ছেড়ে চলে গেছে। সে কি করে একা বেঁচে থাকবে? অয়নের কি হবে? আয়রা কান্না করতে করতে বলল, কোথায় ছিলে তুমি? জানো তোমাকে ফোনে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? দাদাভাই আর বাবা গিয়েছিল তোমাকে খুঁজতে। সেখানে এসে বলে ওখানে কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে মারা গেছে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো বলো? অয়নের কি হতো? বলে জোরে কান্না করতে লাগে সে। আয়রার মাথায় হাত বুলিয়ে বলল, আমার কিছু হয়নি, তুমি কান্না করবে না প্লিজ, তোমার শরীর খারাপ করবে বলছি তো। আয়রা আয়ানকে ছেড়ে দিয়ে দাঁড়ায় ঠিক করে। আয়ান আয়রাকে শান্ত করে সবার দিকে তাকিয়ে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। এতে সে একটু লজ্জা বোধ করে। এভাবে সবার সামনে আয়রাকে ধরে থাকা ঠিক হয়নি। কি করবে? আয়রা নিজের মধ্যে ছিল না, তাই সে কি করবে? আয়ান সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি ঠিক আছি সত্যি। তোর ফোন বন্ধ কেন জানিস? আমরা তোকে কোথায় কোথায় খুঁজেছি। চাচুকে কখনো এতটা অসহায়ত্ববোধ দেখিনি, কিন্তু আজ তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে তিনি কতটা ভেঙে পড়েছিলেন। বাড়ির সবার উপর দিয়ে কি যাচ্ছিল এই কয়েক ঘন্টায়? একটাবার ফোন করে জানতে পারলি না তুই ঠিক আছিস? আমি যখন আয়রার সাথে কথা বলছিলাম তখন পিছন থেকে একটা ট্রাক এসে আমার কোল ঘেঁষে আঘাত করতে নিলে রোদ আমাকে ধরে ফেলে, কিন্তু আমার সামনের থাকা মানুষটিকে চাপা দিয়ে চলে যায়। সেই হুডগুলোর মধ্যে ফোন কোথায় পড়ে যায় আর আমার পায়ে মাথায় আঘাত লাগে। তাই রোদ আমাকে হসপিটালে নিয়ে চিকিৎসা করিয়ে এখন নিয়ে আসলো। তখন আমার মাথায় কিছুই ছিল না তোমাদের বলবো বলে। আয়ানের কথা শুনে সবাই তার পাশে দাঁড়িয়ে থাকা রোদকে দেখে এতক্ষণ আয়ানকে নিয়ে সবাই ব্যস্ত থাকায় তার পাশে দাঁড়িয়ে থাকা রোদকে চোখে পড়েনি কারো। আকাশ রোদকে বলল, রোদ, তোমার জন্য আজ আমার ছেলেটা জানে বেঁচে গেছে। তোমাকে কি বলে ধন্যবাদ দেবো জানি না। আঙ্কেল, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, আমার কর্তব্য ছিল এটা। অয়নকে বাবাহারা হওয়ার হাত থেকে বাঁচিয়ে অনেক বড় উপকার করেছো দাদু ভাই। ধন্যবাদ রোদ, আজ অনেক বড় উপকার করলে আমাদের। অর্ণব অন্তুর দিকে তাকিয়ে বলল, এই উপকারের ফল আমি একদিন চেয়ে নিব তোমার কাছ থেকে। অবশ্যই, বলো কি চাই? এখন না, সময় হলে তারপর চেয়ে নেব, এখন আসি। অর্ণব আর দাঁড়িয়ে থাকলো না, সে চলে গেল। সবাই অর্ণবের কথা মজার ছলে নিলেও অন্তুর কাছে অর্ণবের কথা তার কাছে মজার মনে হয়নি। আয়ান বলল, যে এই কাজটা করেছে তাকে আমি ছাড়ব না। সে আয়ানের ভালো মানুষই দেখেছে, খারাপটা না। বলে উপরে আজাদ মির্জার দিকে তাকায়। আজাদ মির্জার চোখে মুখে হাড়ের চিহ্ন দেখা যাচ্ছে। কেউ আয়ানের কথার মানে বুঝতে না পারলেও আয়রা বুঝতে পেরেছে, কিন্তু কিছু বলল না। আয়রা আয়ানকে নিহিতা মির্জাকে দেখিয়ে তার কাছে যেতে বলল। আয়ান ধীর পায়ে নিহিতার সামনে এসে বসে। তার হাতে হাত রেখে আম্মু বলতেই নিহিতা মির্জা হু হু করে কান্না করে আয়ানের চোখে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে। এখন তার বুক শান্ত হয়েছে, এতক্ষণ বুকটা খাখা করছিল। আয়ান তার মাকে জড়িয়ে ধরে। উপস্থিত সবাই তাদেরকে দেখে খুশি। আয়ানের মন লেগেছে তার মায়ের জন্য, ভেবেই তারা খুশি। আয়ান তার মাকে ছেড়ে বলল, আম্মু, আমি ঠিক আছি, দেখো আমার কিছু হয়নি, তুমি কান্না করো না। বলে নিহিতার চোখ মুছিয়ে দিল। নিহিতা মির্জা আয়ানের কপালে চুমু দিয়ে বলল, বাবা, তোমার অ্যাক্সিডেন্ট কথা শুনে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার বুকের মানিক আমার বুক থেকে চলে গেছে। আমি কি নিয়ে থাকবো ভাবতেই আমার বুক কেঁপে উঠলো। তোমাকে দেখে আমার চোখ জুড়িয়ে গেছে। আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না বলো? না আম্মু, আমি কোথাও যাব না। নিহিতা আয়ানকে বুকে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর আয়ান তাকে ছাড়িয়ে অন্যের দিকে তাকিয়ে বলল, সরি রে আরু,
তোর গিফটটা ওখানেই ভেঙে গিয়েছে, কিন্তু কাল পাকা নিয়ে আসবো আরেকটা। অর্ণি কান্না করে বলল, আমার গিফট লাগবে না, তুই ঠিক আছিস তাই হবে। আয়ান অর্ণির কথা শুনে হাসল। অর্ণি কোল থেকে ঘুমন্ত অয়নকে নিয়ে তার সারা মুখে চুমু দেয়। তার আত্মায় যেন শান্তি আসে। যখন ট্রাকটা তার গা ঘেঁষে গেল, তার মনে হচ্ছিল আজ আর বেঁচে ফিরবে না তার আয়রা আর অয়নের কাছে। কিন্তু আল্লাহ অবশেষ, ধন্যবাদ, রোদ তাকে সঠিক সময় বাঁচিয়ে নেয়। আয়ান তার দিদুনকে মজা করে বলে, দিদুন দেখো, আমি কিন্তু তোমার টানেই চলে এসেছি, তাই আজ তুমি আমায় খাইয়ে দেবে। দিদুন হেসে বলল, আমার টানে এসেছো নাকি কার টানে এসেছো সে রুমে গেলেই বোঝা যাবে, কিন্তু যখন বলেছো আমার হাতে খাবার, তাহলে সেটা করেই যাও। বৌমা যাও, খাবার বাড়ো সবার জন্য, কেউ তো খায়নি আজ, আমি আমার নাতি নাতিদের নিজের হাতে খাইয়ে দেব। নিহিতা মির্জা তার শাশুড়ি মায়ের কথা শুনে তাই করল। আয়ান তার দিদুনের কথায় মাথা নিচু করে ফেলে। অর্ণি অন্তু হাসতে লাগে। তার দিদুন কি মিন করছে তারা সবই বুঝতে পেরেছে। আয়রার লজ্জায় লাল হতে লাগলো। তারপর পুরো মির্জা বাড়ির সবাই একসাথে খেতে বসে। দিদুন তার নাতি নাতনিদের খাইয়ে দেয়। আঙ্কেল, আমি ভালো আন্টিকে মাম্মা বানাবো। আনভির কথায় আদি চমকে যায়। সে আনভির দিকে বিস্মিত হয়ে তাকিয়ে আছে। আদিকে অর্ণব একটা জরুরি কথা বলবে বলে তাকে অফিসে আসতে বলে। আদি এসে দেখে অর্ণব ব্যস্ত, তাই তার কেবিনে বসতে বলে সে একটু পর আসবে বলে আদি এখানে আসলে দেখে আনভি রং নিয়ে ছবি আঁকছে। সে হেসে ওখানে বসে। আদি কথা বলছিল, তখন আনভি এই কথাটা বলে। আদি কি উত্তর দেবে সে ভেবে পাচ্ছে না। আনভি মামনি, এসব কি বলছো? আনভি আদির কাছে এসে তার হাত ধরে বলল, আঙ্কেল, আমি ভালো আন্টিকে মাম্মা বানাবো। আন্টিকে আমার কাছে রাখবো। সে আমায় এত এত ভালোবাসে। না মামনি। আনভি জেদ ধরে বলল, কেন হয় না? ভালো আন্টিকে পাপার সাথে বিয়ে দিলে তো সে আমার সাথে থাকতে পারবে, তাই না? আদি আনভির জেদ ধরতে দেখে কি করবে ভেবে পাচ্ছে না। সে তো আর বলতে পারবে না তোমার পাপ্পা ভালো আন্টিকে বিয়ে করবে না। তোমার পাপ্পা তোমার মাম্মিকে ভালোবাসে, আর অন্তু কিছুতেই বিয়ে করবে না। সেটার কারণ সে জানে না। কেন বিয়ে করবে না তারপরও সে কিছু করতে পারবে না। আদি আনভিকে কোলে তুলে নিয়ে বলল, তোমার ভালো আন্টি তোমাকে এমনিতেও ভালোবাসবে, তাই মাম্মাম করতে হবে না। দিয়া আম্মাকে নিয়ে টিচ করে বলে, তোর মাম্মাম নেই, তোকে তোর মাম্মাম ভালোবাসে না, তাই আমি ভালো আন্টিকে মাম্মাম বানাবো। সে তো আমাকে অনেক ভালোবাসে। আনভির কথা শুনে আদি থমকে যায়। এতটুকু মেয়ের মনে কত কষ্ট, তার মাম্মামকে না পাওয়ার কষ্ট সে কি বোঝাবে তাকে? বাইরে থেকে অর্ণব সব শুনেছে। তার কষ্ট হচ্ছে তার মেয়ের জন্য। কিছুদিন ধরে আনভি অনেক জেদ করছে অন্তুকে মাম্মাম বানানোর জন্য। আনভির এই জেদের জন্যে তার শরীর খারাপ হচ্ছে, খেতে চাচ্ছে না। তাই সবাই তাকে বলে অন্তুকে সব বলতে, না হয় আদিকে বলে আবার অন্তুকে বিয়ে করতে। অর্ণব অনেক ভেবে চিনতে ডিসিশন নিয়ে আদিকে আজ তার অফিসে আসতে বলে। সে আদিকে সব বলবে, তারপর আদি যা করার করবে। অর্ণব কেবিনে আসলে আদি তার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখন অর্ণব বলল, আমি সব বুঝিয়ে বলছি, তার আগে আনভিকে আমার কাছে দাও। আদি অর্ণবের কাছে আনভিকে দিলে আনভি তার গলা জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে শুয়ে থাকে। অর্ণব আনভিকে নেতিয়ে পড়তে দেখে কষ্ট পায়। সে আনভির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আদি সব দেখছে। আনভির মলিন শুকিয়ে যাওয়া মুখ দেখে তার বুক কেঁপে যায়। আনভি ঘুমিয়ে গেলে অর্ণব আদিবাকে তার কেবিনে আসতে বলে। আদিবা আসলে অর্ণব আনভিকে তার কাছে দিয়ে বলল, আদিবা, আনভির শরীর ভালো না, তুমি ওকে নিয়ে আমার বাড়িতে যাও। আমি আদির সাথে কথা বলে বাড়ি আসছি। ঠিক আছে ভাইয়া। বলে আদিবা একবার আদির দিকে তাকিয়ে মাথা নিচু করে আনভিকে নিয়ে চলে যায়। আদি এখনো কিছু বুঝছে না। অর্ণব তার চেয়ারে এসে বসলে আদি তার সামনে চেয়ারে বসে বলল, রোদ, আনভির কি হয়েছে? আর আনভি এত জেদ কেন করছে? আর তার মাথায় অন্তুকে মাম্মাম বানানোর কথা আসলো কেন? অর্ণব আদির সব প্রশ্ন শুনে দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আদি,
আমি এখন যা বলবো সেটা প্লিজ মন দিয়ে শুনবে আর বোঝার চেষ্টা করবে। না বুঝে কোনো রিয়্যাক্ট করবে না আশা করি। অর্ণবের কথার মানে না বুঝে তার দিকে তীক্ষ্ণ নজরে তাকায় সে। অর্ণবের কথার মানে বুঝতে চাচ্ছে সে, তাকে এমন কি বলবে যে সে রিয়্যাক্ট করবে। আদি বলল, কি কথা? অর্ণব কিছুটা সময় নিয়ে তার মনকে মানিয়ে বলল, আমি রোদ চৌধুরী না। অর্ণবের কথা শুনে আদি অবাক হয়ে জোরে বলল, হোয়াট? তুমি আমার সাথে মজা করছো? না, আমি মজা করছি না। আদি ভ্রু কুচকে বলল, তাহলে তুমি কে? অর্ণব ঠোক গিলে বলল, আমি অর্ণব আহমেদ, সাথে আমার আরো একটা পরিচয় আছে। আদি অর্ণবের কথা শুনে বলল, কি পরিচয়? আমি অন্তুর হাজব্যান্ড। অর্ণবের কথা শুনে আদি বিস্ময় হয়ে বলল, হাজবেন্ড? আদি ক্লান্ত শরীরে বাড়িতে ঢুকলো। তার মাথা এখনো ঘুরছে অর্ণবের কথাগুলো শুনে। তার অবর্তমানে এখানে 4 বছরে এত কিছু হয়ে গেছে সে কল্পনাও করতে পারছে না। তার অন্তু পাখির জীবনে এত ঝড় এসেছে সে বুঝতেও পারল না। অন্তুর চুপ থাকা, নিজের মধ্যে কষ্ট গোপন রাখা, কথা চাপিয়ে যাওয়া সব তার চোখের সামনে হয়েছে, কিন্তু সে কিছুই দেখেনি। না জানি তার অন্তু পাখি তার কাছ থেকে আর কি কি লুকিয়েছে। তার বাড়ির সবাই আজ তার কাছে অপরাধী মনে হচ্ছে। তারা পারত না তাকে একটাবার বলতে তার অন্তু পাখি কষ্টে আছে। তাহলে সে সব কাজ ফেলে চলে আসতো তার অন্তু পাখির কাছে। তার অন্তু পাখিকে কখনো কষ্ট পেতে হতো না। সে আজ ব্যর্থ তার কর্তব্য থেকে, ব্যর্থ সে তার অন্তু পাখির খেয়াল রাখতে ব্যর্থ। আদি চোখের কোণে পানি জমছে। হালকা হাতে চোখের কোণ থেকে তা মুছে পা বাড়ায় অন্তুর রুমের দিকে। অন্তুর রুমের দরজার কাছে এসে সে থমকে দাঁড়ায়। অন্তুর হাসি মাখা মুখ দেখে তার কষ্ট দ্বিগুণ হতে লাগলো। অয়নকে নিয়ে অন্তুর কার্যকলাপ দেখে সে থ মেরে যায়। আসলে অন্তু অয়নকে নিয়ে তার রুমে বসে সময় কাটাচ্ছে, নানান কথা বলছে। অয়নকে হাসতে দেখে অন্তুও হাসছে, সেটাই আদি দেখছে। আদি এক পা করে অন্তুর কাছে আসছে আর অর্ণবের সব কথা তার কর্ণধারে বাজছে। আদির অন্তুর কথা শুনে থমকে যায়। অয়ন সোনা, আমার মেয়েটা বেঁচে থাকলে তোমাকে দেখে অনেক খুশি হতো। আদি আর এগোতে পারে না, তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। অন্তু আদিকে দেখে মুচকি হাসি দিলে আদি নিজেকে সামলে বলে, কি করছিলে তুই একা একা? অন্তু আদিকে হাতের ইশারায় অয়নকে দেখিয়ে বলল, দাদা ভাই, আমি একলা না, এই যে অয়ন বাবু আছে না আমার সাথে, আমরা তো আমাদের সিক্রেট শেয়ার করছি, তাই না অয়ন বাবু? বলে অন্তু অয়নের গাল নাড়ে। অয়ন হাসতে লাগলো। আদি তা দেখে বলল, তাহলে আয়নকে তোর সিক্রেট না বলে আমাকে বল, আমিও দেখি কি কি আছে তোর পেটের মধ্যে যা আমাকে বলা যায় না কিন্তু আয়নকে বলা যায়। তোমাকে বলবো কেন? আমি তো শুধু আমার অয়ন বাবুকে বলবো। আদি মাথা ঘোরানোর জন্য বলল, আজ আনভিকে দেখতে গিয়েছিলে তুই? অন্তু আদির দিকে তাকিয়ে বলল, না তো, আজ সারাদিন অয়নকে নিয়েছিলাম। আনভিকে কাল দেখে এসছে, ওর শরীর খারাপ, আজ যেতে চেয়েছিল, কিন্তু আয়ান ভাইয়া ভাবিকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল, তাই অয়নকে আমার কাছে দিয়ে যায়। আমি কাল গিয়ে আনভির সাথে দেখা করে আসব। ঠিক আছে, কাল সকালে দেখা করে আসিস, কিন্তু রাতে রেডি হয়ে থাকিস। কেন, কোথাও যাব? হ্যাঁ, কাল আমি কক্সবাজার যাব কাজের জন্য, সাথে রোদ, পাপ্প আর আদিবা যাবে। তাই আমি ভাবলাম তোকে আর অরিনকেও নিয়ে যাব। অনেক দিন হয়েছে একসাথে কোথাও যাইনি, তাই এই সুযোগ হাতছাড়া করতে চাই না। কিন্তু দাদা ভাই। কোনো কিন্তু না, ব্যাগ প্যাক করে নিস, 2 দিনের জন্য থাকবো। আমি দিদুনকে বলেছি, তুই অরণিকে বলিস। আচ্ছা, আমি চাই তুই অয়নকে নিয়ে থাক। অন্তু মাথা নাড়ায়। আদি উঠে একবার অন্তুর দিকে তাকিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে তার রুমে যেতে লাগলো। এদিকে অন্তুর কাছে আদির কেমন ছন্ন ছাড়া লাগছে, তার চোখ মুখ কেমন অন্ধকার লাগছিল। আবার কি আদিবার সাথে কিছু হয়েছে নাকি অন্য কিছু হয়েছে? অন্তু আর ভাবল না। কাল সকালে আনভিকে দেখে এসে ব্যাগ গুছিয়ে নিতে হবে। তার কিছুতেই কক্সবাজার যেতে ইচ্ছে করছে না, কিন্তু দাদাভাইকে কষ্ট দিতে চায় না সে। অন্তু আবার অয়নের সাথে কথা বলতে লাগলো।
আদি তার রুমে এসে রুম লক করে নিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। এতক্ষণ অন্তুর সামনে নিজেকে কিভাবে ধরে রেখেছিল তা শুধু সে নিজেই জানে। আদি ড্রয়ার থেকে সিগারেট নিয়ে বেলকনিতে গিয়ে তা ধরিয়ে ঠোঁটের মাঝে নিয়ে টান দিতে লাগে আর ধোঁয়া ছাড়তে লাগলো। তার শুধু বিকেলের অর্ণবের কথাগুলো মনে করতে লাগলো। বিকেলে অর্ণবের কথা শুনে আদি হতবাক হয়ে যায়, তার বোঝার ক্ষমতা হারিয়ে যায়। আদি কাঁপা কাঁপা গলায় বলল, মানে তুমি অন্তর হাজবেন্ড? কি করে হবে? অন্ত তো এখনো বিয়ে হয়নি। আপনি অনেক কিছুই জানেন না অন্তুর বিষয়। 4 বছর আগে অন্তুর সাথে কি হয়েছে তা বাড়ির কেউ সেটা আপনাকে বলেনি। আদি অর্ণবের কথা বুঝতে না পেরে বলল, মানে বাড়ির কেউ কেন আমাকে অন্তর বিষয়ে লুকাবে? আর অন্তুর সাথে 4 বছর আগে কি হয়েছিল? অর্ণব দীর্ঘ শ্বাস নিয়ে বলতে শুরু করে। এক এক করে অর্ণব আদিকে বলতে লাগলো তাদের প্রেম, বিয়ে, তাদের সন্তানের কথা, আয়ানের কথা, সব। তার অর্ণব থেকে রোধ হবার কথা সব বলল। সে সব শুনে আদি স্তব্ধ হয়ে যায়। আদির চোখের কার্নিশে গড়িয়ে জল পড়তে লাগলো। তার অন্তু পাখি এত কষ্ট সহ্য করছে আর সে তার পাশে ছিল না, ভাবতেই তার রাগ হচ্ছে। তার বাড়ির সবার উপর রাগ হচ্ছে। তারা কি করে তার কাছে থেকে এত বড় সত্যি লুকালো? তার থেকেও বড় কথা যে এই সব করেছে তাকে ঘেন্না লাগছে তার কাছে। অর্ণব আদিবার অবস্থা বুঝে বলল, ভাইয়া প্লিজ নিজেকে শান্ত করুন। কিভাবে শান্ত হব? আমার অন্তপাখির জীবনে এত বড় একটা ঘটনা ঘটলো আর আমি কিছুই জানতে পারলাম না। আমার বোন দিনের পর দিন নরক যন্ত্রণার ভোগ করেছে, সেটা কি করে হতে দিলাম আমি? অন্তপাখিকে আমি কখনো কষ্ট পেতে দেইনি, আর সেই অন্তপাখির জীবন তছনছ হয়ে গেছে সেটা আমি ঘুণাক্ষরে টের পাইনি। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, অনেক ছোট মনে হচ্ছে। আমি আমার অন্তপাখিকে আগলে রাখতে পারিনি, ভাবতেই নিজের উপর রাগ হচ্ছে। ভাইয়া আপনি এভাবে ভেঙে পড়লে অন্তু কষ্ট পাবে। অন্তু কিন্তু আপনাকে কষ্ট পেতে দেখতে পারে না, সেটা আপনি জানেন। তার জন্য আপনাকে অন্তু কিছু বলেনি। আদি চুপ করে থাকে কিছুক্ষণ, নিজেকে ধাতস্থ করে বলল, এখন তুমি কি চাও বলো? অর্ণব মাথা নিচু করে বলল, ভাইয়া আপনি আনভিকে দেখেছেন? ওর শরীর খারাপ করছে, তার জেদ সে অন্তুকে মাম্মাম বানাবে। তাই আমি চাই অন্তুকে সব সত্যি কথা বলে তাকে নিজের কাছে আনতে। অন্তুকে দরকার আনভির জন্য, না হলে আমি আমার মেয়েকে হারিয়ে ফেলবো। অর্ণবের কথা শুনে আদি নড়ে চড়ে বসে। তার কাছে এখনো আনভির পরিচয় নিয়ে সন্দেহ আছে। সে কি অর্ণবের মেয়ে নাকি রোদের? অর্ণব কি তার বোনকে ধোকা দিয়েছে? আর অন্তুর বাচ্চা তো মারা গিয়েছে, তাহলে আনভি কে? আদি তীক্ষ্ণ নজরে অর্ণবের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আনভি কি অর্ণব? আদির করা প্রশ্নে অর্ণব শুকনো ঢোক গিলে তার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল অর্ণব। সে যদি এখন আনভির পরিচয় আদির কাছে দেয় তাহলে সে তা কিভাবে নেবে সে জানে না। আদি এখনও অর্ণবের কাছে উত্তর পাবার জন্য তার দিকে তাকিয়ে আছে। অর্ণবের ইতস্থ দেখে তার সন্দেহ হচ্ছে অর্ণব তার কাছ থেকে এখনো অনেক কিছু লুকিয়ে রাখছে। কি হলো বললো আনভিকে? অর্ণব নিচু কণ্ঠে বলল, আনভি আমার আর অন্তুর মেয়ে। বলে চুপ করে থাকে। আদি এটা শুনে বিস্মিত হয়। সে এখনো বিশ্বাস করতে পারছে না অর্ণবকে একটু আগের কথা বলা। অন্তুর মেয়ে তো মারা গেছে, তাহলে আনভি কি করে তার মেয়ে হয়? আদি আবার অর্ণবের দিকে তাকিয়ে বলল, অন্তুর মেয়ে তো মারা গিয়েছে তুমি একটু আগে বলে, তাহলে আনভি কি করে তার মেয়ে হয়? আদির কথায় অর্ণব তার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, অন্তুকে মিথ্যে কথা বলা হয়েছিল যে আমাদের মেয়ে বেঁচে নেই। আদি তার কথায় চমকে গিয়ে বলল, কেন করলে তুমি এটা? তুমি জানতে অন্তু পাখি তার মেয়েকে না পেলে মরে যাবে, তাহলে কেন এটা করলো অর্ণব? আনভির জীবন বাঁচাতে। মানে? অর্ণব বলতে লাগলো, আমি অন্তুর সব খোঁজ খবর ওরওয়ার দিদুনের কাছ থেকে নিতাম, এমনকি সেখানে লুকিয়ে দেখেও আসতাম, কিন্তু অন্তু সেটা বুঝতে পারতো না। অনেকবার মনে হয়েছে অন্তুকে নিয়ে অনেক দূরে চলে যাই, কিন্তু আমাদের সাথে যে অন্যায়গুলো করেছে তাকে শাস্তি না দিলে আমি শান্তি পেতাম না, তাই যাইনি। হঠাৎ একদিন দিদুন ফোন করে বলে অন্তুর ব্যথা শুরু হয়েছে, তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। আমি শুনে সব কাজ ফেলে প্রাপ্যকে নিয়ে হসপিটালে ছুটলাম। অতীতে
অর্ণব আর প্রাপ্য যখন হসপিটালে যায় তখন অন্তু একটা ফুটফুটে মেয়ে সন্তান জন্ম দেয়, কিন্তু অন্তু তখন অজ্ঞান অবস্থাতে ছিল। শুধু অর্ণি ছিল অন্তুর কেবিনে। বাইরে অর্ণি অর্ণবকে দেখে তাদের কাছে এসে বলল, অর্ণব ভাইয়া, কংগ্রাচুলেশনস, আপনার ছোট একটা মেয়ে হয়েছে। তাকে দেখতে অনেকটা দিদিয়ার মতো হলেও চোখ আপনার মতো। অর্ণির কথা শুনে অর্ণবের শরীর শীতল হতে লাগলো। সে বাবা হয়েছে, তার মেয়ে হয়েছে, ভাবতেই গায়ে কাটা দিতে লাগলো। অর্ণবের অন্তুর কথা মনে পড়তেই সে বলে, হরু, অন্তু কেমন আছে? দিদিয়া ভালো আছে, কিন্তু অনেক দুর্বল, তাই জ্ঞান আসেনি, কিন্তু একটু পর জ্ঞান ফিরবে। দিদুন ডক্টরের সাথে কথা বলতে গিয়েছে। আপনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসেন মেয়েকে। ভাইয়া তুই যা, আমি এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি, কেউ আসলে আমি তোকে বলবো। অর্ণব সেখান থেকে চলে এসে অন্তুর কেবিনে যায়। দরজা খুলতেই অন্তুর শুকনো ক্লান্তকর মুখ দেখতে পায়। অর্ণব ধীর পায়ে অন্তুর কাছে এসে তার পাশের চেয়ারে বসে। অন্তুর ক্যানোলাবিহীন হাতটা ধরে অন্তুর দিকে তাকিয়ে থাকলো। কিছু সময় এভাবে থেকে অর্ণব মুচকি হেসে অন্তুর হাতে চুমু দিয়ে তার কপালে কপাল ঠেকিয়ে বলল, জান, তুমি আজ আমাকে যে খুশিটা দিয়েছো তাতে আমি কি পরিমাণ খুশি তা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। জান, তুমি আমাকে বাঁচার জন্য আরেকটা কারণ দিলে, আমাকে আমার আম্মু দিয়েছো। আই লাভ ইউ জান, তুমি আমার জীবনে এসে আমার জীবনটা রাঙিয়ে দিয়েছো। আই এম সো হ্যাপি। বলে অন্তুর সারা মুখে চুমু দিয়ে উঠে দাঁড়িয়ে পালনা থেকে তার মেয়েকে তুলে কোলে নিতেই তার চোখ থেকে এক ফোঁটা অশ্রুকণা পড়ে, কিন্তু ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। অর্ণব মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে তারপর বলল, আমার মেয়ে আমার অংশ। জান দেখো, আমাদের মেয়ে দেখতে তোমার মতো হয়েছে, কিন্তু চোখ আমার মতো, কিছু হালকা বাদামি রং, আমাদের ভালোবাসার চিহ্ন। আমি আনভিয়ে আর আম্মু। বলে চুমু দিল আনভিকে। অর্ণবের দিকে হেসে তাকিয়ে থাকলো। অর্ণব হেসে ফেলে তা দেখে অর্ণব মেয়েকে আদর করতে লাগলো। তখনই হতভম্ব হয়ে কেবিনে আসে দিদুন। আওয়াজ আসতেই অর্ণব সেদিকে তাকিয়ে দিদুনকে চিন্তিত দেখে সে ভ্রু কুঁচকে বলল, দিদুন কি হয়েছে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? দিদুন তার কপালের ঘাম মুছে কাঁপা কাঁপা গলায় বলল, অর্ণব, তুমি তোমার মেয়েকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। অর্ণব কিছু বুঝতে না পেরে বলল, মানে কেন? তোমার মেয়ের জীবনের সংশয় আছে, তাই তাকে বাঁচাতে হলে তাকে নিয়ে এক্ষুনি চলে যাও। দিদুনকে বলতে না দিয়ে অর্ণব বলল, কি বলছেন কি দিদুন? কে আনভির ক্ষতি করবে? দিদুন অর্ণবকে কিছু বলতেই অর্ণবের চোখ লাল হতে লাগলো। রাগে সারা শরীর কাঁপতে লাগলো। দিদুন অর্ণবকে রাগতে দেখে অর্ণবের কাছে এসে বলে, অর্ণব, আমার কথা মানো, আনভিকে নিয়ে চলে যাও, না হলে তোমাদের দুজনকেই মেরে ফেলবে। দিদুন কান্না করে বলতে লাগলো। অর্ণব কিছু বুঝছে না, সে কি করবে। অর্ণব দিদুনকে বলে, দিদুন আমি অন্তুকে নিয়ে যাব এখনই, আমি এখানে এক মুহূর্ত রাখবো না ওকে। অর্ণবকে আর কিছু বলতে না দিয়ে তিনি বললেন, পাগলামি করো না, অন্তকে নিয়ে গেলে সবাই বুঝে যাবে তুমি বেঁচে আছো, তাই তোমাদের তিনজনকেই মেরে ফেলবে। আর অন্তর যে অবস্থা, তুমি ওকে নিতে পারবে না, তার উপরে আনভিকে। তুমি ভেবে দেখো, বাচ্চাটা সদ্য জন্ম নিয়েছে, ওকে বাঁচানো তোমার দায়িত্ব। অন্ত যখন জানবে তুমি তার মেয়েকে মরার হাত থেকে বাঁচাতে পারোনি, তখন সে বেঁচে থাকতে পারবে? তোমাকে ক্ষমা করতে পারবে? আমরা সবাই অন্তকে দেখে রাখবো, কিন্তু তুমি এক্ষুনি আনভিকে নিয়ে এখান থেকে চলে যাও। দিদুনের কথা শুনে অর্ণব অন্তুকে না নিয়ে আনভিকে নিয়ে চলে যেতে বাধ্য হয়। তার মন মানছিল না এটা করতে, কিন্তু তার কিছু করার ছিল না। একদিকে আনভি, অন্যদিকে অন্তু। সে আর কিছু না ভেবে আনভিকে আর প্রাপ্যকে নিয়ে চলে যায় সেখান থেকে। তারপর তারা লন্ডন শিফট করে, আর অন্তুকে তার মেয়ের মৃত্যুর কথা বলে দিদুন। সেটা শুনে অন্তু একেবারে ভেঙে পড়ে। সব শুনে আদি স্তব্ধ হয়ে যায়। চারদিকে নেমে আসে নীরবতা। অর্ণব তার চোখের কোণে থেকে জল মুছে আদির দিকে তাকিয়ে বলে, ভাইয়া প্লিজ, অন্তুকে আমার লাগবে। আনভির শরীর ভালো না, সে তার মাম্মামকে চায়। এখন আমাকে কি করতে হবে? আমাদের নতুন প্রজেক্টের পর 2টা মিটিং আছে কক্সবাজারে, তাই আমাদের সবাইকে কালকে যেতে হবে।
আমি চাই অন্তুকে আপনি সেখানে নিয়ে যান। আমি তার সাথে একান্তে কথা বলে আমার আর আনভির সম্পর্কে সব খুলে বলবো। ঠিক আছে, আর একটা কথা, আমাকে ভাইয়া বলবে না। অর্ণব ভ্রু কুঁচকে বলল, কেন? যেদিন সব ঠিক হবে, আমার অন্তপাখের জীবনে তুমি সুখ নিয়ে আসবে, সেই দিন তোমার মুখ থেকে ভাইয়া বলে ডাকবে। তাই আগে যা বলতে এখনো তাই বলবে। অর্ণব মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আদি আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। এদিকে অর্ণব সব সত্যি তাকে বলে তার মন থেকে একটা পাথর নামালো। কিন্তু সে অন্তুকে সব সত্যি বলে সে কিভাবে রিয়েক্ট করবে সে সেটা জানে না। অন্তু কি তাকে ক্ষমা করবে নাকি অভিমানে তাকে সরিয়ে দেবে? অর্ণব দীর্ঘ শ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। তাকে বাড়ি যেতে হবে। সিগারেটের শেষবারের মতো ফু দিয়ে আদি ফেলে দেয়। তার কাছে সব কেমন বিষাক্ত লাগছে, কেমন গোমট ভাব, তার দম বন্ধ লাগছে। আদি অর্ণবের চোখে তার অন্তু পাখির জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছে, তার জন্য ছটফটানি দেখেছে। সে বুঝে গেছে তার অন্তু পাখিকে অর্ণব ছাড়া কেউ এত ভালোবাসতে পারবে না। কিন্তু অর্ণবের চোখে এখন একটা সত্যি লুকিয়ে আছে, সে সেটা বুঝতে পেরেছে। কিন্তু কি সত্যি? আর আদিবা অর্ণবের বিষয়ে সব সত্যি জানে। তার মানে অর্ণব কি আদিবার সাথে যা হয়েছে সে জানে? তাকে অর্ণবের কাছে জানতে হবে কি হয়েছিল আদিবার সাথে। আদি তার রুমে এসে ওভাবেই শুয়ে পড়ে। তার কাছে একটা সুযোগ আছে আদিবার সাথে একান্ত কিছু কথা বলা। সে এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। আদি ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সব কি এত সহজেই ঠিক হয়ে যাবে, নাকি অন্য কোনো ঝড় আসতে চলেছে তাদের সবার জীবনে? পরের দিন রাতে বিরক্ত নিয়ে গাবতলী বাস টার্মিনালে দাঁড়িয়ে আছে অন্তু আর অর্ণি। তারা বুঝতে পারছে না যে তাদের দাদা ভাই গাড়ি বাদে বাসে কেন কক্সবাজার নিয়ে যাচ্ছে। ধুর, ভাল লাগে না। অন্তু আর অর্ণিকে এখানে রেখে আদি লাপাত্তা হয়ে গেছে। অন্তু যখন অর্ণিকে বলে কক্সবাজার যাবে তখন সে অনেক এক্সাইটেড হয়ে যায়, সব প্যাক করে নাচতে নাচতে। আর অন্তু শুধু অর্ণির কাণ্ড কারখানা দেখে। কিন্তু যখন আদি বলল তারা বাসে যাবে তখন অর্ণির মুখ দেখার মতো ছিল। অর্ণির মুখ প্যাঁচার মতো করে নেয়। তা দেখে অন্তু আদি ঠোঁট চেপে হাসতে লাগলো। তারা জানে অর্ণি বাস জার্নি করতে পছন্দ করে না, তারপরও সে তাদের খুশিতে চলে আসে। অর্ণির সামনে তাকিয়ে দেখে প্রাপ্য কাঁধে ব্যাগ ঝুলিয়ে তাদের দিকে আসছে। প্রাপ্য এসে তাদের সামনে দাঁড়িয়ে বলে, তোমরা এখানে একা দাঁড়িয়ে আছো কেন? দাদা ভাই কোথায় যেন গিয়েছে, তাই। আর তুমি একা কেন ভাইয়া? কোথায়? আনভি কিছুতেই ভাইয়াকে আসতে দেবে না, কান্না করছিল। তাকে বুঝিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আসলাম। ভাইয়া ড্রাইভারের কাছে এসে কথা বলছে, এখনই আসবে। প্রাপ্যর কথা শুনে অন্তুর মনে পড়ে যায় সকালে যে আনভির সাথে দেখা করতে গিয়েছিল। দুপুর পর্যন্ত সে ওখানেই ছিল, আনভির সাথে খেলা করছে। কিন্তু সে যখন চলে আসবে আনভি তাকে ছাড়তে চায়নি, তাকে জড়িয়ে ধরে তার কোলে চুপটি করে বসেছিল। অন্তু আনভির সাথে কথা বলে বুঝলো তার শরীর এখন একটু ব্যথায় আছে, কিন্তু আনভি তাকে ছাড়ে না। তখন অন্তু বলল, আনভি মামুনি, আমি আবার আসবো তোমার কাছে, আজ আমি যাই। আনভি মলিন গলায় বলল, না, তুমি যাবে না, তুমি আমার কাছেই থাকবে। আনভির জেদের কাছে না পেরে অন্তু তাকে বলে, ওকে, আমি কোথাও যাচ্ছি না, তুমি একটু ঘুমাও তাহলে। অন্তু আনভিকে অনেক কষ্টে ঘুমিয়ে রেখে মিস্টার চৌধুরীকে বলে সে সেখান থেকে চলে আসে। সে জানে আনভি ঘুম থেকে উঠে তাকে না দেখতে পেয়ে কান্না করবে। অন্তুর ভাবনা কাটে আদির কথায়। অন্তু তাকিয়ে দেখে সবাই এসে গেছে। আদি অর্ণবকে জিজ্ঞেস করে, রোদ, তোমার এত সময় লাগলো কেন আসতে? আমরা কখন এসেছি এখানে? অর্ণব অন্তুর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কেউ একজন কাউকে কথা দিয়ে রাখতে পারেনি, তাই তার কথা রাখতে গিয়ে দেরি হয়ে গেছে। আদি তার কথার মানে বুঝতে পেরে বলল, মানে? মানে আনভি ঘুম থেকে উঠে কান্না করছিল। তার কান্না না থামাতে পেরে পরে বাবাই আমাকে ফোন করে সব বলে। আমি অফিস থেকে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে আনভিকে সামলাতে সামলাতে দেরি হয়ে গেছে। অর্ণব এখনো অন্তুর দিকে তাকিয়ে আছে। অন্তুর কাছে অর্ণবের কিছুক্ষণ আগের বলা কথার মানে বুঝতে একটুও দেরি হয়নি। সে বুঝতে পেরেছে আনভিকে তার কথাটা দেওয়া ঠিক হয়নি। সে এখন বুঝতে পারছে মেয়েটা না জানি কতটা কষ্ট পেয়েছে তাকে ঘুম থেকে উঠে না দেখতে পেয়ে।
অন্তু মুখ ছোট করে মাথা নিচু করে নেয়। তা দেখে অর্ণব চোখ সরিয়ে নেয়। আজ অন্তুর কাজে সে কষ্ট পেয়েছে। আনভিকে কথা না দিলেও পারত। আনভি ঘুম থেকে উঠে অন্তুকে নিজের কাছে না দেখতে পেয়ে সে কান্নাকাটি করে। এতে তার শরীরে ইফেক্ট পড়ে। মিস্টার চৌধুরী অর্ণবকে আনভির কথা বলে সে তাড়াতাড়ি বাড়ি এসে আনভিকে সামলাতে লাগলো, কিন্তু আনভি তার কথা শুনতে চায় না। অনেক কষ্টে তাকে বুঝিয়েছে। অর্ণব বলে, তোমরা বাসে ওঠো, আমি বাবাইয়ের সাথে কথা বলে আসছি। অর্ণব ফোন নিয়ে কথা বলতে বলতে চলে যায়। আদি সবাইকে বাসে উঠতে বলে। অন্তু বাসে উঠে বা পাশের 3 নম্বর সিটে জানালার পাশে বসে। অর্ণি প্রাপ্যর ডান পাশের 5 নম্বর সিটে বসে। আদিবা অন্তুর কাছে বসতে গেলে আদি তার হাতের কবজি ধরে বলল, তোমাকে ওখানে কে বসতে বলেছে? তুমি আমার সাথে পিছনে গিয়ে চুপচাপ বসবে, না হলে কি হবে সেটা তুমি জানো? আদিবা ভয়ে মাথা নাড়িয়ে চুপচাপ আদির সাথে শেষের 2টা সিটের আগে বসলো তারা। অন্তু জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। আকাশে চারিদিকে চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। আজ হয়তো পূর্ণিমা। আনভির জন্য তার মন খচখচ করছে। আনভি ঠিক আছে তো? তার পাশে কেউ বসলে সে তার দিকে তাকিয়ে দেখে অর্ণব বসে আছে। বাসের ভেতরের আলোতে তার মুখ দেখে বোঝাই যাচ্ছে আনভির জন্য হয়তো চিন্তিত। সে কেমন মুখটা মলিন হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠোঁট শুকিয়ে আছে, শার্ট গায়ের সাথে লেপ্টে আছে। অন্তু এত নিখুঁতভাবে কখনো অর্ণবকে রোদকে দেখেনি। হঠাৎ অন্তু অর্ণবের চোখে তাকালে তার চোখে সে কালোমণি বিশিষ্ট চোখের মণি আটকে যায়। তার কাছে অর্ণবের চোখের মণি কালো মনে হয় না কেন যেন। তার মনে হয় কালো রঙের পেছনে অন্য রং লুকিয়ে আছে অর্ণবের চোখে। অন্তুর হুঁশ আসে অর্ণবের ডাকে। অন্তু এতক্ষণ কি করছিল ভেবে লজ্জায় মাথা নাড়িয়ে জানালার বাইরে দেখতে লাগলো সে। অন্তুর লজ্জা পাওয়া মুখ দেখে অর্ণব হাসল। তাকে অন্তু এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, মনে হচ্ছিল সে তাকে ধরে ফেলেছে, কিন্তু না, সে তা করতে পারেনি। অর্ণব কথা না বলে চুপচাপ সিটের পেছনে মাথা হেলে দেয়। বাসের সব লাইট বন্ধ করে গাড়ি চলতে শুরু করে। সবাই ঘুমাতে লাগলো। প্রাপ্য অর্ণিকে তার বুকের মাঝে নিয়ে দাবা কণ্ঠে গল্প করতে লাগলো। আদিবা বাইরে তাকিয়ে আছে, আর আদি চাঁদের আলোতে তার আদুমণিকে দেখতে লাগলো। আদিবা আদির চাহনি বুঝতে পারলে লজ্জা পায়। সেটা দেখে আদি হাসে। গাড়ি আপন গতিতে ছুটছে, সাথে তার সাথে অন্তুর অবাধ্য চুল উড়তে থাকে। মাঝে মাঝে অর্ণবের মুখে এসে চুল আছড়ে পড়ছে, কিন্তু অর্ণব বিরক্ত বোধ করছে না। সে বেশ এনজয় করছে তার প্রেয়সীর অবাধ্য চুলের সুগন্ধি মাখা ঘ্রাণ নিতে। তাকে এই ঘ্রাণ মাতাল করে দিচ্ছে। অন্তু গায়ের মিষ্টি সুবাস তাকে পাগল করছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে সে সক্ষম হচ্ছে না, কিন্তু সে আবার একই ভুল করতে চায় না। অন্তুকে কষ্ট দিতে চায় না, তাই চুপটি মেরে শুয়ে থাকলো। অন্তু জানালা থেকে মুখ সরিয়ে অর্ণবের দিকে তাকিয়ে বুঝতে চাচ্ছে সে কি ঘুমিয়ে গেছে নাকি জেগে আছে। অর্ণবের সাথে সে কথা বলতে চায়, আনভি ঠিক আছে কিনা সে জানতে চায়। অন্তু ভাবাভাবি শেষে অর্ণবকে ডাকে, এই যে শুনছেন, আপনি কি ঘুমিয়ে গিয়েছেন? অন্তুর ঋণী ঝিনি মিষ্টি কণ্ঠ শুনে অর্ণবের বুকের ভেতর তোড়পাড় করছে। সে চোখ বন্ধ করে বলল, অর্ণবের কথা শুনে সে বুঝে সে ঘুমায়নি। অন্তু ইতস্থ নিয়ে বলল, আনভি ঠিক আছে? অর্ণব চট করে চোখ খুলে অন্তুর দিকে তাকায়। এতে অন্তু অপ্রস্তুত হয়ে পড়ে। চাঁদের আলোতে অর্ণব তা স্পষ্ট বুঝতে পায়। হাবভাব দেখে বুঝতে পারে অন্তুর মধ্যে অপরাধ বোধ হচ্ছে সকালের কাজে। তাই সে বলল, আম্মু ঠিক আছে, ঘুমিয়ে আছে, তোমাদের চিন্তা করতে হবে না। অর্ণবের ক্রুদ্ধ কণ্ঠে বলা কথা অন্তুর ভেতরটা পুড়িয়ে দিল। চোখ ছলছল করে উঠল, কিন্তু বুঝতে দিল সে। অর্ণব ঠিকই বুঝতে পেরেছে তার কথায় অন্তু কষ্ট পেয়েছে, কিন্তু কিছু বলল না সে। অন্তুর নাক টেনে চোখ বন্ধ করে রাখে। অর্ণব অন্তুর ঘুমে বিভোর হয়ে যাওয়া মুখখানি দেখতে থাকে। অর্ণব অন্তুর ঘাড় ঘুমে বুঝতে পেরে সে তাকে আস্তে করে তার বাহু ডোরে নিয়ে নেয়, আলতো করে কপালে ঠোঁট ছোঁয়ায়। অন্তু উষ্ণ আলিঙ্গন পেতে সে তাকে জড়িয়ে ধরে, তার বুকে মুখ গুজে। অর্ণব হাসল মনে মনে, বলল,
জান, আজ তুমি আনভিকে যে কষ্ট দিয়েছো সেটা তুমি বোঝোনি, কিন্তু যখন আনভির সত্যিটা তুমি জানবে, তখন আজকের করা কাজের জন্য তুমি অনুতপ্ত হবে। তখন কিভাবে তোমাকে সামলাবো বলো? আনভিকে সামলাতে পারলেও তোমাকে সামলানো অনেক কষ্টকর হবে। তোমাকে যে অনেক কিছু বলা বাকি, তুমি কি সব শুনে আমাকে ভুল বুঝে দূরে চলে যাবে আমার থেকে? কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। 4 বছর তুমি যত কষ্ট সহ্য করেছো, তার থেকে বেশি সহ্য আমি করেছি। তোমাকে দেখতে, কথা বলতে, ভালোবাসতে সব কষ্ট নিজের মধ্যে চেপে রেখেছি। জান, আনবিকে সামলাতে পারছি না, তাই তাকে সব সত্যি বলেছি। আজ সে জেনেছে তার ভালো আন্টি তার মাম্মাম। জানো, তখন তার মুখে লেগে থাকা হাসি বলে দিচ্ছিল তার জীবনের সুখের চাবিকাঠি তুমি, শুধু তুমি। আনভি তোমাকে বাবার জন্য ওয়েট করছে বাড়িতে, তুমি তাকে ভালোবাসবে বলে ওয়েট করছে। জান, আনভি অনেক কিছু পায়নি, সে পাওয়া তোমাকে পূর্ণ করতে হবে। আমার মেয়ে তার মাম্মাম চায়, ভীষণভাবে চায়। বলে অন্তুর কপালে ভালোবাসার স্পর্শ দেয়। রোদের তীব্র আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় অন্তুর। চোখ খুলে তার পাশে অর্ণিকে না দেখতে পেয়ে কপালে ভাঁজ পড়ে তার। অন্তু উঠে বসে অর্ণিকে কয়েকবার ডাকে, কিন্তু কোনো উত্তর পায় না। তাই উঠে দাঁড়ায় সে। ওয়াশরুমের দরজায় নক করে দেখে অর্ণি নেই। অন্তু বারান্দায় দাঁড়িয়ে আশেপাশে দেখতে লাগলো, কিন্তু সামনে সমুদ্র সৈকত প্রকৃতি দেখে তার মন ভরে গেল। ঢাকা থেকে কক্সবাজারের দীর্ঘ 8 ঘন্টার জার্নি করে সকালে তারা এই হোটেলে উঠেছে। এই জলতরঙ্গ হোটেল থেকে সমুদ্র সৈকত কাছে, তাই এখানকার সার্ভিস ভালো। সকালে সবাই ক্লান্ত থাকায় নাস্তা করে যে যার রুমে যায় ঘুমাতে। অন্তু নিচে তাকিয়ে দেখে অর্ণি প্রাপ্য সুইমিং পুলের কাছে বসে আছে, তাই সে রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। অর্ণি প্রাপ্যর সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছিল, তখন অন্তুকে তাদের কাছে আসতে দেখে কথা বলা বন্ধ করে দেয়। অর্ণি অন্তুকে বলে, দিদিয়া ঘুম হয়েছে ভালো? অন্তু অর্ণির পাশে এসে বসে বলে, হয়েছে। দাদা ভাই কোথায়? ভাইয়া, আদি ভাইয়ার আদিবা মিটিং করতে গেছে, একটু পরেই চলে আসবে। ও, তুমি যাওনি? আমার না গেলেও হবে, আর তোমাদের দুজনকে এখানে একা ফেলে যেতে পারবো না, তাই যাইনি। দিদিয়া চলো, খেয়ে নেবে, দুপুর পার হয়ে গেছে, একটু পর আমরা বিচে যাব। অন্তু আর কথা বাড়ায় না, তার খিদা পেয়েছে। তারা তিনজনের হোটেলের রেস্তোরাঁতে গিয়ে খেয়ে একটু রেস্ট নিয়ে বেরোতে গেলে সেখানে অর্ণব, আদি, আদিবা সাথে দেখা হয়। সমুদ্রের জলে পা ভিজিয়ে হাঁটছে অন্তু। তার থেকে কিছু দূরে অর্ণি, প্রাপ্য হাত ধরে হাঁটছে। অন্তুর ভালো লাগছে তাদের এমন দেখতে। সেখান থেকে চোখ সরিয়ে অন্তু আশেপাশে দেখতে লাগলো। বিকেলে অনেক মানুষ এসেছে এখানে। কেউ এসেছে কাপল হয়ে, কেউ এসেছে ফ্যামিলি নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে। অন্তু সবাইকে দেখতে দেখতে এগোতে নিলে হঠাৎ কিছুতে বেঁধে পড়তে নিলে এক জোড়া বলিষ্ঠ হাত তাকে ধরে ফেলে। অন্তু নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে অবাক হয়ে যায়। সে আর কেউ নয়, অর্ণব। অর্ণব মিটিং শেষ করে অন্তুদের কাছে আসতে দেখে অন্তু পড়ে যাচ্ছিল, তাই সে তাকে ধরে। অর্ণব অন্তুকে বলল, দেখে চলতে পারো না? একটু হলেই তো পড়ে যেতে। অর্ণবের কণ্ঠে স্পষ্ট তার জন্য চিন্তা দেখল অন্তু, কিন্তু অর্ণব তার জন্য কেন চিন্তা করবে? অন্তু বলল, আসলে খেয়াল করিনি, আর ধন্যবাদ ধরার জন্য। অর্ণব কিছু বলল না, আর না অন্তু। দুজনের মাঝে নীরবতা নেমে এলো। অর্ণব একবার অন্তুকে দেখে কিছুটা সাহস নিয়ে বলল, অন্তু, আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বলুন, কি বলবেন? আসলে অন্তু, তোমাকে একটা সত্যি বলার ছিল। মানে আমার আর আনভির নিয়ে একটা সত্যি তোমাকে বলতে চাই। অর্ণবের কথা শুনে অন্তু তার দিকে তাকায়। অন্তুর তাকানো দেখে অর্ণব নার্ভাস হয়ে পড়ে, তার হাত পা কাঁপছে। অন্তু তা বুঝতে পেরে বলল, আগে মনের সাহস জোগাড় করুন, তারপর সত্যি বলতে আসবেন। অন্তু বলে সামনে এগিয়ে যায়। তার কাছে অর্ণবের কোনো সত্যি শোনার ইন্টারেস্ট নেই। সে চুপ হয়ে পুনরায় হাঁটতে লাগে। অর্ণব তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ফোঁস করে দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বলল, এই মেয়ে এইভাবে কথা শুনবে না, অন্য উপায় করতে হবে। বলে সেও অন্তুর কাছে চলে যায়। আবারও নীরবতা পালন হলো তাদের মধ্যে। তারা দুজনে আস্তে আস্তে হাঁটতে লাগলো।
অন্তুর সামনে তাকিয়ে দেখে আদি ফোনে কথা বলছে আর আদিবার এক হাত শক্ত করে ধরে রেখেছে। আদিবা তাতে খুশি না, বিরক্ত নিয়ে তাকিয়ে আছে আদির দিকে, কিন্তু এতে আদির কিছু যায় আসে না। সে নিজের কাজ করছে, তা দেখে অন্তু ফিক করে হেসে ফেলে। অন্তু হাসলো কেন তাই দেখতে অর্ণব সামনে তাকিয়ে আদির কাজে তার হাসি পেল, কিন্তু অনেক দিন পর অন্তুর হাসি দেখে সে মুগ্ধ হয়ে গেল। এই হাসি দেখার জন্যই তো এত কিছু করা। তার অন্তুকে আবার সে আগে চঞ্চল করতে চায়। সে হাসবে, রাগ করবে, অভিমান করবে, মুখ ফোলাবে আর তাকে ভালোবাসবে। বিকেল শেষে গোধূলির লগ্নে মনোরম পরিবেশে সূর্যের রক্তিম আভাতে অন্তুকে দেখতে স্নিগ্ধ মনোমুগ্ধকর লাগছে অর্ণবের কাছে। অন্তুর ফর্সা মুখে লাল আভা তার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। তারা দুজনে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, একসাথে। দুজনের মধ্যে একটা নীরবতা, কিছু কিছু ভালোবাসা নীরবতার মাঝে লুকিয়ে থাকে, কিছু কিছু কথা না বলা কথার মাঝে লুকিয়ে থাকে, কিছু কিছু সুখ অন্যের সুখের মাঝে লুকিয়ে থাকে, কিছু কিছু দুঃখ নিজের মাঝে লুকিয়ে রাখতে হয়। একেই তো ভালোবাসা বলে। সমুদ্রের নীল জলের দিকে তাকিয়ে আছে এক মনে অন্তু। হালকা বাতাসে তার অবাধ্য চুলগুলো উঠছে সমান তালে। সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে নিচে বিচে এসেছে তারা। আজ রাতে তারা চলে যাবে ঢাকা। আদির মিটিং শেষ, তাই তারা একটু ঘুরে বেড়াবে, তাই এখানে এসে বসে আছে। অন্তু আর তারা সবাই ঘুরছে। হালকা হালকা শীত পড়তে শুরু করেছে, কিন্তু রোদের তেজ দেখলে মনে হয় গ্রীষ্মকাল চলছে। দেশের ঋতু পরিবর্তন হচ্ছে, কিন্তু জলবায়ু দূষণের কারণে ঋতুর আমেজ হচ্ছে না। অন্তু সামনে তাকিয়ে একটা কাপল দেখছে, মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে, তাদের হানিমুনে এসেছে। অন্তু হাসলো। সে তো অর্ণবের সাথে এখানে আসতে চেয়েছিল, একটা ছোট্ট সংসার করতে চেয়েছিল, কিন্তু তা হলো না। সব এলোমেলো হয়ে গেল। হঠাৎ তার পাশে কারোর উপস্থিতি টের পেতে সে তার দিকে তাকিয়ে দেখে আদিবা মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে। অন্তু চোখ ফিরিয়ে নেয়। অন্তুর এমন কাজে আদিবা কষ্ট পায়। সে অন্তুর সাথে অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু সে বলতে দেয়নি। কিছু না কিছু বলে তাকে এড়িয়ে গেছে। আদিবা নিচু স্বরে বলল, অন্তু, আমার সাথে কথা বলবি না? দেখ, আমি সরি বলছি তো। তুই বললে আমি তোর পা ধরে ক্ষমা চেয়ে নেব, তাও কথা বল প্লিজ। আদিবার কথা শুনে অন্তু তার দিকে তাকিয়ে টেরি স্মাইল দিয়ে তার পা আদিবার দিকে এগিয়ে দিয়ে বলল, ধর পা। অন্তুর আকস্মিক কাজে আদিবা বিস্মিত। সে তো কথার কথা বলেছিল, কিন্তু অন্তু তো সত্যি সত্যি তার পা এগিয়ে দিল। আদিবা কাঁদো কাঁদো মুখে অন্তুর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে কি সত্যি অন্তুর পা ধরবে। অন্তু আদিবার মুখের অবস্থা দেখে মনে মনে শয়তানি হাসলো, কিন্তু বাহিরে প্রকাশ করলো না। সে আদিবার উপর রেগেছিল, কিন্তু আদির কথা আর যুক্তিতে সেও বিশ্বাস করে এসব আদিবা নিজের ইচ্ছেতে করেনি, কেউ বাধ্য করেছে তাকে। অবশেষে কিছু না বুঝে আদিবা অন্তুর পা ধরতে গেলে অন্তু আদিবাকে জড়িয়ে ধরে বলল, বেস্টু প্লাস ননদিনী হই আমি তোর, তাই তো তোর পায়ে হাত দিয়ে সালাম করব। তুই আমার না পায়ে হাত দিলে হাত কেটে নিব। তখন আমার দাদাভাই এক হাতওয়ালা বউ নিয়ে সংসার করবে, আমার একটু ভালো লাগবে না তখন। সরি দোস্ত, আমি তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আদিবাকে না বলতে দিয়ে অন্তু বলল, কিন্তু কিছু না, আমাকে এক্সপ্লেইন করা লাগবে না। আমি জানি আমাকে কষ্ট দিয়ে তুইও ভালো ছিলি না, তাই এসব বাদ দে। আদিবা অন্তুকে ছাড়িয়ে বলল, অন্তু, আমি কিছু বলতে চাই না। আমি যেমন আছি তেমন ভালো আছি। শুধু আদির জন্য খারাপ লাগছে। সে যেভাবে আমার সাথে লেগে আছে, উনি আবার কষ্ট পাবে আমার জন্য। অন্তু ভ্রুকুচকে বলল, কেন কষ্ট পাবে? আমি কিছুতেই আদিকে আমার জীবনে দ্বিতীয়বার জড়াতে চাই না, আর না সে অতীতে কি হয়েছে তা জানতে দেব। কিন্তু কেন? তুই দাদাভাইকে মেনে নিতে পারছিস না? তুই দেখছিস না দাদাভাই কত কষ্টে আছে? তোর কি মনে হয় না দাদাভাইকে ভালো রাখা তোর দায়িত্ব? আদিবা কিছু বলল না। তার কিছু বলার মতো নেই। আদি যে কষ্টে আছে সে দেখেছে, বুঝেছে, অনুভবও করেছে, কিন্তু সে যদি আদির জীবনে যায় তাহলে তার ক্ষতি করতে সে পিছপা হবে না।
সে আদির ক্ষতি করতে চায় না। আদিবা কিছু না বলতে অন্তু বলে, বেস্টু, আমি শুধু আমার দাদা ভাইয়ের কারণে তোকে মাফ করেছি। সে তোর মধ্যে সুখ পায় বলে আমি চুপ আছি। কিন্তু দ্বিতীয়বার আমার দাদা ভাই কষ্ট পেলে তোকে আমি কি করব আমি নিজেও জানি না। কথাটি বলে সে চুপ করে থাকে। আদিবা অন্তুর কথা শুনে চুপচাপ উঠে চলে যায়। আদিবা চলে যাবার কিছুক্ষণ পর অর্ণব এসে অন্তুর পাশে বসে, বলল, তো মিস অন্তু, এত মনোযোগ সহকারে কি দেখছেন? কিছু না, শুধু সমুদ্রের ঢেউ দেখছি। একের ওপর এক ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের কোলে। অন্তুর কথাতে অর্ণব সেদিকে তাকিয়ে বলল। কিছুটা নীরব থেকে অর্ণব বলল, অন্তু, আপনাকে কিছু কথা বলতে চাই আমি। কথাটা অনেক জরুরি। অন্তু অর্ণবের দিকে তাকিয়ে দেখে সে কিছুটা ঘাবড়ে আছে আর ইতস্ত করছে। অন্তু তাকে বলল, বলুন, আমি শুনছি। অন্তু, আমি আসলে আর কিছু বলতে পারে না। তার আগে অর্ণি এসে অন্তুর হাত ধরে বলে, দিদিয়া প্লিজ চলো না, পানিতে নামি প্লিজ প্লিজ। অন্তু কিছু বলার আগেই অর্ণব বলল, অর্ণি, অন্তর সাঁতার জানে না, তুমি প্রাপ্য সাথে যাও। অর্ণবের কথায় অন্তু চমকে যায়। সে অর্ণবের দিকে তাকায়। সে তো কখনো অর্ণবকে বলেনি সে সাঁতার জানে না। তাহলে সে কেমন করে জানলো? অন্তু ভ্রুকুচকে বলল, আমি তো আপনাকে বলিনি আমি সাঁতার জানি না, তাহলে আপনি কি করে জানলেন? অন্তুর কথায় অর্ণব ঘাবড়ে যায়। অন্তু তীক্ষ্ণ নজরে তার দিকে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য। অর্ণব আমতা আমতা করে বলল, আদি বলেছিল তাই। বলে সে শ্বাস ছাড়ে। কিন্তু অর্ণবের কথায় অন্তু প্রসন্ন হলো না। তার কাছে কেমন যেন লাগছিল অর্ণবের কথা। অর্ণি জিভে কামড় দিয়ে বলল, সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, দিদিয়া সাঁতার জানে না। অর্ণি, চল আমি পানিতে নামবো। অন্তু, জেদ করবে না, তুমি সাঁতার জানো না। যদি ডুবে যাও তখন? মরবো না আমি। আমার মৃত্যু এত সহজে হবে না, আমাকে আরো কষ্ট পেতে হবে, তারপর যদি মৃত্যু হয়। বলে অর্ণির হাত ধরে সমুদ্রের ধারে নিয়ে গেল। এদিকে অন্তুর কথা শুনে অর্ণব থমকে যায়। অন্তু কি বলে গেল একটু আগে? অন্তুর মনে এত যন্ত্রণা, কষ্ট আছে, তা না হলে সে এত বড় কথা বলতে পারত না। অর্ণবের ভাবনার মাঝে অর্ণির চিৎকার ভেসে আসে। অর্ণি কান্না করে আদিকে ডাকছে, আর কি যেন বলছে। অর্ণব অন্তুর কথা ভেবে দৌড়ে সেখানে গিয়ে দেখে অর্ণি কান্না করছে, কিন্তু অন্তু সেখানে নেই। অন্তুকে না দেখে তার কলিজা কেঁপে ওঠে। অর্ণির চিৎকার শুনে ইতিমধ্যে আদিবা প্রাপ্য সেখানে চলে আসে। অর্ণব অর্ণিকে বলল, অরু, অন্তু কোথায়? তোমার সাথেই তো এখানে আসলো, কি হলো বলো তো? অর্ণি কান্না করতে করতে বলল, ভাইয়া, দিদিয়া এখানেই ছিল আমার সাথে, কিন্তু ঢেউ আসায় আমি ছিটকে যাই দিদিয়ার থেকে, এখন তাকে পাচ্ছি না। অর্ণির কথা শুনে অর্ণবের প্রাণ পাখি মনে হলো উড়ে যাচ্ছে। সে কাপা কাপা গলায় বলল, মানে পাচ্ছ না মানে? কোথায় অন্তু? অর্ণব পাগলের মতো সারা দিকে চোখ বোলাতে লাগলো। আদি প্রাপ্য অন্তুর কথা শুনে এদিক ওদিক খুঁজতে লাগলো। আদিবা অর্ণিকে সামলাতে লাগলো। মেয়েটা ভয় পেয়ে গেছে। অর্ণব কিছু দূর পানিতে কারো হাত দেখে দৌড়ে সেদিকে সাঁতরে গেল। সেখানে গিয়ে সেই হাত ধরে টেনে তুলতেই অন্তু বেরিয়ে আসে। অন্তু ক্লান্ত চোখে অর্ণবের দিকে তাকিয়ে আছে। অর্ণব তাকে নিয়ে সমুদ্রের পাড়ে এসে তাকে নামিয়ে পেটে চাপ দিয়ে পানি বের করে অন্তুর মুখে হালকাভাবে থাপড়ে বলে, অন্তু, হেই অন্তু জান, প্লিজ চোখ খুলো, দেখো আমাকে ভয় দেখাবে না, আমি কিন্তু ভয় পাচ্ছি না। অন্তু, অন্তু। অর্ণবের চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে। অন্তুকে কিছু বলতে না দেখে অর্ণি কান্না করতে লাগলো। আদি বসে অন্তুকে ডাকতে লাগলো, অন্তু পাখি, আমাদেরকে তাকাও, দাদাভাই ডাকছে তো তোমায়, তোমার কিছু হয়নি, তাকাও। অর্ণব অন্তুর পালস চেক করে ধীরে ধীরে চলছে। নিঃশ্বাসের গতি কমে গেছে। সে ঘাবড়ে যায়। আদির হাত সরিয়ে অন্তুর বুকে তার দুহাত দিয়ে চাপ দিতে লাগলো। তারপর মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দিতে লাগলো। 2-3 বার দিতেই অন্তু কাশতে লাগলো আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। অন্তুর নিঃশ্বাস নিতে দেখে সবাই স্বস্তি পায়। অর্ণব তাকে বুকে নিয়ে অজস্র চুমু দিয়ে বলল, জান, তুমি ঠিক আছো? এমন জেদ কেউ করে? এখন যদি কিছু হয়ে যেত তোমার, তাহলে আমার কি হতো? তুমি একটু তো আমার কথা ভাবলে না।
বলে চোখের জল মুছে নিল সে। অন্তুর নিথর অবস্থা দেখে অর্ণবের জান বেরিয়ে আসে এক মুহূর্তের জন্য। অর্ণবের মনে হচ্ছিল অন্তু তাকে ছেড়ে চলে গিয়েছে। অন্তুর কার্ণপর্ণে অর্ণবের সব কথা আসছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। অনেক কষ্টে সে পিটপিট করে তাকায় অর্ণবের দিকে। সে কিছু বলতে যাবে, তখন তার চোখ পড়ে অর্ণবের চোখের দিকে। সে স্তব্ধ হয়ে যায় অর্ণবের চোখ দেখে। অন্তুর চোখ বুঝে আসছে। অন্তু অর্ণবের শার্ট জোরে চেপে ধরায় তার শার্টের উপর থেকে কয়েকটা বোতাম ছিঁড়ে যায়। তার বুকে বাঁ পাশটা স্পষ্ট দেখা যায়। অন্তু চোখ বন্ধ করার পূর্বে তার বুকের দিকে তাকিয়ে কিছু একটা দেখে মুচকি হেসে ঢলে পড়ে অর্ণবের বুকে। অন্তুকে অজ্ঞান হতে দেখে সবাই বলে তাকে রুমে নিয়ে যেতে। অর্ণব তাকে কোলে নিয়ে রুমের দিকে নিয়ে যায়। অর্ণব অন্তুকে তার রুমে নিয়ে এসে শুইয়ে দিল। একে একে সবাই চলে আসে সেখানে। অর্ণব অন্তুর হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে রাগী চোখে অর্ণির দিকে তাকায়। অর্ণি ভয় পেয়ে প্রাপ্যর হাত চেপে ধরে। প্রাপ্য অর্ণবকে রাখতে দেখে অর্ণবকে বলল, ভাইয়া এ তো অরুণী। প্রাপ্যর কথা পূরণ করতে না দিয়ে অর্ণব রাগী কণ্ঠে পড়ল, আমি অরণির ওপর রাগ করছি না, নিজের ওপর রাগ হচ্ছে। আমি অন্তুকে বললাম সেখানে না যেতে, কিন্তু এই মেয়ে আমার কথা না শুনে অবনীর সাথে গেল। তাহলে কি অরণির উচিত ছিল না তাকে দেখে রাখার? সে জানতো অন্তু সাঁতার জানে না। তাহলে অর্ণবকে কিছু না বলতে দিয়ে আদির রুক্ষ কণ্ঠে বলল, এতে তোমার দোষ বেশি না অর্ণব। আদির কথা শুনে অর্ণব বিস্মিত হলো। অন্তুর এই অবস্থার জন্য আদি তাকে দায়ী করছে দেখে সবাই আদির কথা শুনে বিস্ময় হয়। সবাই বুঝতে পারছে আদি অন্তুর জন্য চিন্তিত, কিন্তু তাই বলে অর্ণবকে সরাসরি দোষ দিচ্ছে দেখে অবাক হলো। অর্ণব কাঁপা কাঁপা গলায় বলল, মানে আমার দোষ? হ্যাঁ, তোমার দোষ। তুমি যদি অন্তুকে সব আগে বলে দিতে, তাহলে সে এতটা কষ্ট তার মধ্যে নিয়ে থাকতো না, আর না এত জেদ। তুমি জানো অন্তুর জেদ বরাবরই একটু বেশি। যখন সে পানিতে যেতে চাইলো, কেন তাকে যেতে দিলে না তুমি? এখন দেখো আমার অন্তু পাখির কি হলো। আর যদি সঠিক সময় তাকে না পেতে তাহলে কি হতো? তুমি কাকে দোষ দিতে তখন বলো? আদির কথা রুমের চারদিকে বাড়ি খেতে লাগলো। কেউ আদির কথার উপর কথা বলার সাহস পেল না। অর্ণব স্তব্ধ হয়ে যায়। আদি ঠিক বলেছে, সে যদি আগে সব বলে দিত তাহলে এত কিছু হতো না। অন্তুর জেদ সে জানে, তাহলে কি করে তাকে পানিতে নামতে দিল? আর সে কেন গেল না তার খেয়াল রাখতে? তার এখন নিজের উপর রাগ হচ্ছে। আদি আবার বলল, অর্ণব, তোমার পরিস্থিতি আমি মেনেছি, কিন্তু আমার বোনের ক্ষতি আমি মানব না। এর জন্য যদি তোমার থেকে আমার বোনকে দূরে রাখতে হয়, আমি রাখতে পিছুপা হব না, বলে দিচ্ছি। আমি গাড়ির ব্যবস্থা করছি। অন্তুর জ্ঞান ফিরলে আমরা ঢাকায় রওনা হব। আদি তার কথা না বলে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আদিকে রেগে এভাবে যেতে দেখে আদিবা অর্ণবের দিকে তাকিয়ে আদির পিছে পিছে চলে যায়। সে জানে অন্তু আদির জীবনে কি। আজ যদি অন্তুর কিছু হতো তাহলে আদি নিজে কি করত সে নিজেও জানে না। রুমে স্তব্ধতা বিরাজমান। প্রাপ্য তার ভাইয়াকে ভেঙে পড়তে দেখে তার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। অর্ণব প্রাপ্যর দিকে তাকিয়ে বলল, প্রাপ্য, আদি যা বলে গেল তা সত্যি, তাই না? আমি যদি অন্তুকে নিজের সত্যি বলতাম তাহলে আজ অন্তু জেদ করতো না, আমার কথা মানতো। আমি অন্তুকে শুধু কষ্ট দিচ্ছি, তার লাইফে আসার পর থেকে কষ্ট দিচ্ছি, শান্তিতে থাকতে দিতে পারছি না তাকে। ভাই এটা সত্যি, ভাই এটা সত্যিই না। তুমি ভাবিকে যতটা ভালোবাসো সেটা আদি ভাইয়া জানে না, তাই বলেছে এসব। ভাবি তোমার জীবনে এসে তোমার আর তার জীবন সুখময় করেছে, আর যেটা তোমাদের সাথে হয়েছে সেটা পরিস্থিতির কারণে আর কিছু মানুষের স্বার্থের কারণে। অর্ণব প্রাপ্যর দিকে তাকিয়ে আবার অন্তুর দিকে তাকায়। অন্তুর কাছে এসে তার কপালে চুমু দিয়ে বলল, জান, আমি কাউকে খুশি রাখতে পারছি না, না তোমাকে, না আনভিকে, আর না আমাকে। প্লিজ আমার কথাটা যদি একবার শুনতে, তাহলে এখন আমাদের হাতে অন্যরকম পরিস্থিতি হতো। কিন্তু এখন যা হচ্ছে তা আমি মানতে পারছি না। কিন্তু আই প্রমিস তোমাকে সব সত্যি বলে নিজের কাছে নিয়ে আসবো। কেউ তোমাকে আমার থেকে দূরে রাখতে পারবে না, না তোমার দাদা ভাই, না তোমার বাবা। আই লাভ ইউ জান। বলে অর্ণিকে অন্তুর জামা কাপড় পাল্টে দিতে বলে সে, আর প্রাপ্য চলে যায়। অর্ণি রুম লক করে অন্তুর জামা কাপড় নিতে লাগলো।
এদিকে অন্তুর চোখের কোণা দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ে। অর্ণি তার চেঞ্জ করিয়ে দিয়ে সে চেঞ্জ করে বাইরে চলে আসে। কিছু কাঙ্ক্ষিত জিনিস না পাওয়ার মধ্যে কি দুঃখ আছে সে তা জানে, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত পাওয়ার মধ্যে কত সুখ আছে সে তা বুঝতে পারে না যখন তার সাথে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে।